হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 20টি বিরাট বড়সড় আপডেট। লোকসভা ভোটের আগেই রামনবমীর মিছিল ঘিরে তুমুল হিংসা ছড়ালো গোটা রাজ্য জুড়ে। বোমাবাজি, আগুনের বৃষ্টি থেকে শুরু করে তুমুল হিংসা গোটা মুর্শিদাবাদ জুড়ে। শুধু রামনবমীকে কেন্দ্র করে নয়, সাথে সাথে ভোটের উত্তপ্ত পরিস্থিতি নিয়েও শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক যুদ্ধ। আর এই সব কাণ্ডে এবার গোটা রাজ্য জুড়ে 144 ধারা জারি করার দাবি তুললেন শুভেন্দু অধিকারী। যদিও এইদিকে আবার মুসলিমদের আল আকসা মসজিদ নিয়ে গোটা বিশ্ব জুড়ে উঠে এসেছে আজ আরও একটি বিরাট বড় খবর। খুব শিগগিরই মুসলিমদের হাতে চলে যাবে আল আকসা মসজিদ, ঘোষণা হয়ে গেল পুরোপুরি। অন্যদিকে আবার এই লোকসভা ভোটের আগেই এবার তৃণমূলের দুর্নীতি নিয়ে উল্টো গীত শুরু করলেন আইএসএফের নওশাদ সিদ্দিকী। এমনকি আগামী 2026 সালে বিধানসভা ভোটের আগেই শাসক দল তৃণমূলে দেখা যেতে পারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। তার বিরুদ্ধে উঠে আসলো এক গোপন চাঞ্চল্যকর খবর। একই সাথে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে এবার কমিশনে গেল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। এদিকে আবার বিজেপির প্রায় 16 জন নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের হলো মামলা। সব মিলিয়ে ভোট শুরু হবার একদিনের মধ্যেই গোটা দেশ জুড়ে সামনে আসছে একের পর এক উত্তপ্ত হবার ঘটনা। এইদিকে আবার এই লোকসভা ভোটে দেশের মানুষ মোদীকে কতটা পছন্দ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কতজন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, বেরিয়ে আসলো এক চাঞ্চল্যকর সমীক্ষা। আর এই সমীক্ষা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে শিগগিরই আল আকসা মুসলিমদের হাতে চলে যাবে, ঘোষণা আয়াতুল্লাহ আলী খামেনির। মোদীকে পছন্দ দেশের কতজন মানুষের, মমতাকেই বা চান কজন, উঠে এলো চমকপ্রদ সমীক্ষা। রামনবমীর মিছিলে ছাদ থেকে ইট বৃষ্টি, রণক্ষেত্র মুর্শিদাবাদ, মোতায়েন র্যাব। সব চাকরি বিক্রি হয়নি, একা তৃণমূল দোষী নয়। নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথম এহেন মন্তব্য নওশাদ সিদ্দিকীর। অগ্নিমিত্রা সহ 16 জন বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। এইদিকে আবার বিজেপি কর্মীদের আবেগ নিয়ে ছেলেখেলা, ডায়মন্ড হারবারে প্রার্থী বদল চেয়ে সুকান্তকে চিঠি। বোমাবাজি, আগুন, রামনবমীর মিছিল ঘিরে তুমুল হিংসা মুর্শিদাবাদে। বিয়ের জন্য চিঠি আসে ছেলে দেবাংশুকে নিয়ে, এবার অকপট তার মা জানালেন ভয়ের কথাও। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর, থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক অগ্নিমিত্রা পালের। মমতা ব্যানার্জির বিরুদ্ধে দায়ের হলো এফআইআর, মুখ খুললেন নেত্রী, বিস্ফোরক মন্তব্য। উত্তম মধ্যম দিন, আমজনতাকে আত্মরক্ষার টনিক বাতলে বিতর্কে পদ্মপ্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা মমতার। চমৎকার প্রকল্প নিয়ে এলো ভারত সরকার, মহিলারা হয়ে যাবেন 2 বছরের মধ্যে কোটিপতি। রামনবমীর মিছিলে হামলা, এনআইএ চাইলেন শুভেন্দু, জারি 144 ধারা। আরও 2 সপ্তাহ এগিয়ে এলো স্কুলের গরমের ছুটি, নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরের। মুর্শিদাবাদে রামনবমী মিছিলে পাথর নিক্ষেপ, মমতাকে আক্রমণ বিজেপির। সাথে সাথে ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপের চেষ্টা, রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে তৃণমূল। পশ্চিমবঙ্গে মাতাল সরকার চলছে, মদ এখানে একমাত্র শিল্প, বিস্ফোরক ঘোষণা রুদ্রনীল ঘোষের। 2026 সালের বিধানসভা ভোটের আগে কি শাসক তৃণমূলে দেখা যেতে পারে আইএসএফের নওশাদ সিদ্দিকীকে, জানবো বিস্তারিত। মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে কমিশনে বিজেপি, ভোটের আগেই বড় কোনো সিদ্ধান্ত কি, জানবো বিস্তারিত। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, রামনবমীর মিছিলে ছাদ থেকে ইট বৃষ্টি, রণক্ষেত্র মুর্শিদাবাদ, মোতায়েন র্যাব। তো রামনবমীর মিছিলে ছাদ থেকে ইট বৃষ্টি আর তা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটল মুর্শিদাবাদে। ঘটনায় আহত বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও জানা গিয়েছে। এমনকি কাঁদানের গ্যাসের সেল পাঠানো হয় বলেও জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিকে নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেই জন্য বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে যান প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শক্তিপুরে। ইতিমধ্যেই ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর, থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক অগ্নিমিত্রার। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে তুমুল অশান্তি। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের অভিযোগ, পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে। সেই অভিযোগ তুলে কোতোয়ালি থানার ডিউটি অফিসারকেই ধমক দেন খোদ অগ্নিমিত্রা, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অগ্নিমিত্রা পালের দাবি, রামনবমীকে নিয়ে কোচবিহারের সভা থেকে মিথ্যা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর করতে মেদিনীপুরের কোতোয়ালি থানায় যান বিজেপি প্রার্থী। অভিযোগ, ডিউটি অফিসার এফআইআর নিতে চাননি, সেই কারণে থানার ভিতরে ডিউটি অফিসারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা পাল। এরপর থানা থেকে বেরিয়ে যান। থানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, শিগগিরই আল আকসা মুসলিমদের হাতে চলে যাবে, ঘোষণা আয়াতুল্লাহ আলী খামেনির। তো ইসরায়েলে হামলা করার পর ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের সুর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, শিগগিরই আল আকসা মুসলিমদের হাতে যাবে এবং সেই দিন ইসলামী বিশ্ব ফিলিস্তিনের স্বাধীনতা উদযাপন করবে। ফিলিস্তিন ইস্যুতে আগে থেকেই ইসরায়েলের সঙ্গে চরম দ্বন্দ্ব ইরানের। এইদিকে সেই দ্বন্দ্ব আরও ব্যাপকভাবে বেড়েছে গত 7ই অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে। এই বৈরাতির মধ্যেই গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এতে 13 জন নিহত হন। হামলার পরপরই এক বার্তায় খামেনি বলেছিলেন, এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে। এরপর গত শনিবার রাত এবং রোববার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। অবশ্য বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। তবে দেশটির 9টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিন কিংবা আল আকসা ইস্যু নিয়ে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বার্তা এটাই প্রথম নয়। গত জানুয়ারি মাসে এক বার্তায় তিনি বলেছিলেন, গাজায় ইসরায়েলি শাসক গোষ্ঠী যেসব অপরাধ করছে তা কখনো ভুলতে পারবে না বিশ্ব। একদিন এই শাসক গোষ্ঠী পৃথিবী থেকে বিদায় নেবে, কিন্তু তাদের অপরাধ এবং হাজার হাজার নারী এবং শিশুকে হত্যার ঘটনা বইপত্রে অবশ্যই লিপিবদ্ধ থাকবে। এদিকে ভবিষ্যতে নিজেদের স্বার্থের ওপর আর কোনো আঘাত বরদাস্ত করবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে ইরান। ফের কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে তার সমুচিত জবাব দেবে তেহরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির শীর্ষ সেনা কমান্ডাররা দফায় দফায় এমন হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, উত্তম মধ্যম দিন, আমজনতাকে আত্মরক্ষার টনিক বাতলে বিতর্কে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনী প্রচারে গিয়ে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়াচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এবার নন্দীগ্রামে রামনবমীর উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে যে মন্তব্য করলেন তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাতে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড়। সাধারণ মানুষকে উত্তম মধ্যম দেওয়ার আইন বুঝিয়ে তিনি বলেছেন, রুখে দাঁড়ান, দুর্বৃত্তদের সাহায্য করুন, আত্মরক্ষার তাগিদে মানুষ যদি উত্তম মধ্যম দেন তাতে কোনো দোষ হবে না, একথা আইনেও বলা আছে। রাজনৈতিক ক্যারিয়ার শুরু করার আগে দীর্ঘদিন আইনজীবী এবং পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত থেকে পুলিশ প্রশাসন, যেখানে সাধারণ মানুষকে আইন নিজেদের হাতে না নেওয়ার কথা বলে, সেখানে দীর্ঘদিন বিচারপতি পদে থাকার পরেও পদ্মপ্রার্থী অভিজিতের এহেন প্রচারণামূলক বক্তব্য নিয়ে উঠছে প্রশ্ন রাজনৈতিক মহলে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, রামনবমীর মিছিলে হামলা, এনআইএ চাইলেন শুভেন্দু, জারি 144 ধারা। তো রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ। ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আইন শৃঙ্খলা নিয়েও তৃণমূল সরকারকে একহাত নিয়েছেন তিনি। যদিও সকাল থেকে বহরমপুর শক্তিপুর সীমান্ত এলাকায় নাকা চেকিং শুরু করেছে মুর্শিদাবাদ পুলিশ, টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও বেশ কয়েকদিনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এইদিকে আবার বলা হয়েছে, পাশাপাশি ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস যাতে ঘটনাস্থলে না যান সেই আবেদনও তিনি জানিয়েছেন বলে খবর। যদিও ঘটনার পরেই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। বহরমপুর শক্তিপুর সীমান্ত এলাকায় নাকা চেকিং যেমন চলছে, তেমন জেলার বিভিন্ন অংশে পুলিশ পিকেট বসানো হয়েছে। ময়দানে নামানো হয়েছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের। নজরদারিতে কেন্দ্রীয় বাহিনীকেও কাজে লাগানো হচ্ছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 2026 সালের বিধানসভা ভোটের আগে কি শাসক তৃণমূলে দেখা যেতে পারে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে, জানুন বিস্তারিত। তো সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে হারানোর পর কংগ্রেসের বাইরন বিশ্বাস বলেছিলেন, আমায় তৃণমূল কিনতে পারবে না, আমি তৃণমূলকে কিনে নেব। সেই বাইরন বিধায়ক হবার 3 মাসের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছিলেন। ভাঙড়ের আইএসএফ বিধায়ক তথা অধুনা তৃণমূলের তীব্র সমালোচক নওশাদ সিদ্দিকীকেও কি 2026 সালের বিধানসভা ভোটের আগে জোড়াফুল শিবিরে দেখা যাবে? আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান দিল্লির বাড়ি লড়াই মুখোমুখিতে নওশাদ স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি রাজনীতি ছেড়ে দিয়ে অন্ধকার ঘরে নিজেকে বন্দী করে রাখবেন, তবু দলবদল করবেন না। বিজেপি তো নয়ই, তৃণমূলও নয়। সাক্ষাৎকারে নওশাদ স্পষ্ট জানিয়েছেন, দর্শনগতভাবে তিনি এবং তার দল বিজেপি বিরোধী, কিন্তু বিজেপি বিরোধিতার প্রশ্নে কখনো তিনি তৃণমূলে যাবেন না। তার কথাই, বিজেপির বিরোধিতা করার জন্য তৃণমূলের হাত ধরতে হবে, কখনোই না, ওরা তো একে অপরের পরিপূরক। ভাঙড়ের আইএসএফ বিধায়কের বক্তব্য
বক্তব্য 2011 সালে রাজ্যে যখন পরিবর্তন হচ্ছে তখন আমরা সবে মাধ্যমিক দিয়েছি, সেই সময় বাংলায় বিজেপিকে দেখাই যেত না, ওই দলটাকে রাজ্যে ডেকে এনেছে তো তৃণমূলই। নওশাদের ওই বক্তব্যে কি সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সুর শোনা যাচ্ছে না? হাসলেও সে কথা উড়িয়ে দেননি নওশাদ। আইএসএফ বিধায়কের কথাই, আমার লক্ষ্য তৃণমূল এবং বিজেপি বিরোধী রাজনীতি করে লক্ষ্যে পৌঁছানো, তা যদি না পারি তাহলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে রাজনীতি ছেড়ে দিয়ে ঘরে ঢুকে যাব, কিন্তু যে মানুষ আমায় ভোট দিয়েছেন তাদের সঙ্গে আমি বেইমানি করতে পারবো না, ও কাজ আমার দ্বারা হবে না। তো দেখুন আজকের অন্তিম আপডেট, মোদিকে পছন্দ দেশের কতজন মানুষের, মমতাকেই বা যান কতজন, উঠে এলো ডেলি হান্টের সমীক্ষায়। তো 2024-এর লোকসভা নির্বাচন আসন্ন, একদিকে সব রাজনৈতিক দল এবং প্রার্থীরা নিজেদের জয়ের দাবি করছেন, অন্যদিকে জনগণও ঠিক করে ফেলছেন কে গঠন করবে সরকার। এই আবহেই জনসাধারণের মন বোঝার চেষ্টা করলো ডেলি হান্ট। ডেলি হান্ট চেষ্টা করেছে এবার কার ওপরে কি আছে সমীক্ষার জন্য 11টি ভাষাভাষীর প্রায় 77 লক্ষ মানুষের সঙ্গে কথা বলা হয়েছে, সবাইকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে এবং তার ভিত্তিতেই সমীক্ষার রিপোর্ট তৈরি করা হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে 64% মানুষ বিশ্বাস করেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই আবার সরকার গঠন হবে দেশে। সমীক্ষায় দেখা গিয়েছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী সবচেয়ে গুরুত্বপূর্ণ পছন্দের প্রার্থী, 64% মানুষ তাকেই পছন্দ করছেন, আর 21% মানুষের পছন্দ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এছাড়া প্রায় 4.5% মানুষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও পছন্দের তালিকায় রেখেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিয়েছেন প্রায় 1.3% মানুষ, 8% মানুষ অন্যান্য ব্যক্তিদের বেছে নিয়েছেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।